কি ব্যাপার? এ তো আমার প্রাক্তন স্ত্রী। আমার প্রাক্তন স্ত্রী এই বাড়িতে ও নোংরা কাপড় পরে ঝাড় দিচ্ছে। তার মানে আমার প্রাক্তন স্ত্রী কি এই বাসার কাজের মেয়ে? না না, তার তো কাজের মেয়ে হওয়ার কথা না। সে তো একটা ছেলেকে ভালোবাসতো, একটা ছেলের সঙ্গে তার বিয়ে হয়েছিল, তার তো ভালো থাকারই কথা। সে এই বাসার কাজের মেয়ে? না না, বিষয়টা আমাকে জানতেই হবে, জানতেই হবে। এই যে শুনছেন, জি বলেন। এটা কি নয়ন চৌধুরী বাসা না? আচ্ছা, নয়ন চৌধুরী কি বাসায় আছে? জি, এটা নয়ন চৌধুরীর বাসা, আর নয়ন চৌধুরী এখানেই থাকে। কেন স্যার, আমি কি ডেকে দিব? না না, আপনাকে এখন ডাকতে হবে না। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করি। জি বলেন। আচ্ছা, আমি যতটুকু জানি আপনি তো কাবির চৌধুরীর স্ত্রী, তাই না? আপনার তো গুলশান 2-তে থাকতেন, অনেক ভিআইপি বাসায়। তো আপনি এখন এই বাসায় কাজের লোক হিসেবে কাজ করতেছেন, মানে বিষয়টা আমি বুঝতে পারতেছি না। আসলে কি হয়েছে বলুন তো? স্যার, আসলে সে অনেক বড় লম্বা কাহিনী, আপনার এত সময় হইব না শোনার। হ্যাঁ, এক সময় আমি গুলশানে থাকতাম, অনেক সুন্দরভাবেই জীবনযাপন করতেছিলাম আমার স্বামীর সাথে, কিন্তু সেইটা আমার আর কপালে নেই। এখন আমরা দুজন দুজনের মতো থাকি, আমাদের দুজনের সেপারেশন হয়ে গেছে। যাই হোক স্যার, এইসব কথা বাদ দেন। আচ্ছা, আমি কি নয়ন স্যারে ডাইকে দিমু? না না, এখন আপনাকে ডাকতে হবে না। আচ্ছা, আমি না, আমার খুব জানতে ইচ্ছে করতেছে যে আপনি কেন আজকে এই বাসায় কাজের লোক হিসেবে কাজ করতেছেন। আমার খুব জানতে ইচ্ছে করছে, আপনি প্লিজ আমাকে একটু বলবেন খুলে কি হয়েছে আসলে। আচ্ছা স্যার, আপনি ভেতরে এসে বসেন, আমি আপনাকে সব কিছুই বলতেছি। বসেন স্যার। থ্যাংক ইউ। স্যার, আপনি বলতেছেন আপনি আমার প্রাক্তন স্বামীকে চেনেন, আমাকে চেনেন, আমরা কোথায় থাকতাম সেটাও আপনি জানেন, কিন্তু আপনি কে? আপনাকে তো ঠিক আমি চিনতে পারলাম না। আমি কাবিরের খুব ক্লোজ ফ্রেন্ড, আর সেদিক থেকে আমি আপনাকে চিনি। আচ্ছা, আপনি একটা কথা বলুন তো আগে, আপনি চৌধুরী বংশের বউ ছিলেন, আর আজকে চৌধুরী বংশের বউ হয়ে একটা বাসায় কাজের লোক হিসেবে কাজ করতেছেন। বিশ্বাস করেন, আপনাকে প্রথমে দেখে আমি রীতিমতো অবাক হয়ে গেছিলাম যে কেমনে কি আপনি কি আলিশান বাসায় থাকতেন, আপনার হাজব্যান্ডের পরিচয়, লোকজন আপনাদেরকে সম্মান করতো, সালাম দিত। আর আপনি কিনা সেই বংশের বউ হয়ে আজকে একটা বাসার কাজের লোক হিসেবে কাজ করতেছেন। আপনি প্লিজ বলুন না আসলে কি হয়েছে, একটু বলুন না আমাকে। আপনি শুনবেন আমার জীবন কাহিনী? সে এক অনেক লম্বা ইতিহাস। আমার ফ্যামিলির থেকে দেখে শুনে কাবিরের সাথে আমার বিয়ে দেয়। বিয়ের পরে আমাদের সংসার 1 বছর খুব ভালোই চলে, আমরা বেশ সুখেই দিন পার করতেছিলাম। কিন্তু তারপরের থেকে কাবির অফিসের কাজে বিজি হয়ে যায়। ও সব সময় অফিসেই থাকে, রাত 1টার সময় বাসায় আসে, আবার সকাল 7টার সময় বের হয়ে যায়। মানে আমার জন্য তার কাছে সময় ছিল না। আমি যদি ওকে বলতাম, এই চলো না, আজকে আমার খুব ঘুরতে ইচ্ছে করতেছে, আমি তোমার সাথে একটু ঘুরতে চাই, তুমি আমাকে একটু সময় দাও, আজকে আমি শপিংয়ে যাব, আজকে আমি একটু ফুচকা খাওয়ার জন্য বাহিরে যাব, সে আমাকে মুখের উপরে না করে দিত। আমাকে সব সময় বলতো, দেখো, জীবনে চলতে হলে সবার প্রথমে টাকা, আগে টাকা কামাতে হবে। আমি আমার অফিস কামাই করে তো তোমাকে নিয়ে ঘুরতে যেতে পারবো না। সপ্তাহে একদিন শুক্রবার আসে, শুক্রবারটাও সে আমাকে সময় দিতে পারে না। সে আমাকে সময় না দিয়ে তার বন্ধুবান্ধব নিয়ে বাহিরে বেরোয় যায়, আর বাহির থেকে এসেই তার অফিসের কাজে লেগে পড়ে। মানে এক কথায় সে টাকা ছাড়া আর কিছু বুঝতো না। সে যেখানে যেত সেখান থেকেই টাকা ইনকাম করার চেষ্টা করতো, যাই করতো সেখান থেকেই টাকা বের করার চেষ্টা করতো। কখনো আমার দিকটা বুঝেনি, কখনো আমার কথা ভাবেনি যে আমি একা একটা মেয়ে মানুষ সারাদিন বাসার মধ্যে থাকি, আমার দিনটা কিভাবে যায়। আমি তো একটা মেয়ে মানুষ, আমার তো ইচ্ছে করে আমি একটু বাহিরে যাব, বাহিরের পৃথিবীটা দেখব, একটু ঘুরবো ফিরবো, শপিং করব, ফুচকা খাবো, স্বামীর হাত ধরে হাঁটবো। না, এগুলো আমি তার কাছ থেকে পাইনি। আমি বললেই সে আমাকে বারণ করে দিত, সে আমাকে নিয়ে কখনো ঘুরতে যায়নি। পরে আমি কি করব? আমার শপিং করতে হলে আমি একা একা বাহিরে যেতাম, আমার ঘুরতে ইচ্ছে করলে আমি একা একাই ঘুরতাম, কিছু খাইতে ইচ্ছে করলেও একা একাই খাইতাম। আমি আমার স্বামীকে পাশে পাইতাম না। এর মধ্যে হঠাৎ করে আমার একটা ছেলের সাথে পরিচয় হয়। সে আমার অনেক খেয়াল রাখতো, আমাকে অনেক কেয়ার করতো।
আমি ওকে যখন যেটা বলতাম ও তখন সেই কথা শুনতো। আমি যদি ওকে বলতাম আমি এখন ফুচকা খাবো, ও সাথে সাথে আমার জন্য ফুচকা নিয়ে আসতো, যেটা আমার স্বামী কখনোই করে নাই। আমি যদি ওকে বলতাম আমি এখন ঘুরতে যাব, আমাকে ওই পার্কে নিয়ে চলো, ওর সাথে সাথে আমাকে নিয়ে যেত, যেটা আমার স্বামী কখনোই যায় নাই। আমি যদি বলতাম যান আমার না আজকে শপিং করতে মন যেতেছে, আমি যদি ওকে বলতাম আমাকে শপিংয়ে নিয়ে চলো, আমি শপিংয়ে যাব, ওর সাথে সাথেই আমাকে নিয়ে যেত। আমি ওর কাছে যখন যেটা চাইতাম, যখন যেটা বলতাম, ও সেইটাই করতো, আমার সব কথা রাখতো, যেটা আমার স্বামী কখনোই করেনি। এইভাবে আস্তে আস্তে ওরা তো কেয়ার দেখে, ওরা তো ভালোবাসা দেখে আমি ওর প্রতি দুর্বল হয়ে পড়ি। আমি ভাবি এই ছেলেটা এত ভালো, আমাকে এত কেয়ার করতেছে, এত ভালোবাসতেছে, আমি যখন যেটা বলতেছি ও সেটাই শুনতেছে। ওরা তো কেয়ার দেখে না, আমি ওকে ধীরে ধীরে ভালোবাসতে শুরু করি। আর ওইদিকে আমি আমার স্বামীর অবহেলা পেয়ে তাকে ঘৃণা করতে শুরু করি। এইভাবেই আস্তে আস্তে আমার স্বামীর প্রতি আমার আর ভালোবাসা থাকে না। আর এর মধ্যে হঠাৎ করে সেই ছেলেটা আমাকে প্রপোজ করে। সে আমাকে বলে, নেহা আমি তোমাকে পছন্দ করি, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমিও মনে মনে ভাবি আমি তো এতদিন এইটাই চাইছি যে ও আমাকে প্রপোজ করবে, ও আমাকে বিয়ে করার কথা বলবে। পরে আমার আমার মনের কথাটা সত্যি হয়ে যায়। আমি সাথে সাথে কোনো কিছু না ভেবেই রাজি হয়ে যাই ওকে বিয়ে করার জন্য। কারণ আমার স্বামী তো আমার কখনোই কোনো দায়িত্ব পালন করেনি, কখনোই আমার প্রতি কেয়ার করেনি, কখনো আমার দিকটা ফিল করেনি যে আমি একা একা বাসায় থাকি, একা একটা মেয়ে মানুষ, আমার কখন কি লাগে, কখন কি প্রয়োজন, আমি কি ঘুরতে যেতে চাই নাকি কি করতে চাই, কোনো দিন এগুলো দেখেনি, যেগুলো আমি ওই ছেলের কাছ থেকে পেয়েছিলাম। তো এক পর্যায়ে আমি আমার স্বামীকে ডিভোর্স দিই। ডিভোর্স দেওয়ার পরে আমি ওই ছেলের হাত ধরে চলে যাই। ওকে আমি বলছিলাম আমি যদি তোমাকে বিয়ে করি তুমি কি আমাকে চালাতে পারবা, আমাকে খাওয়াতে পারবা? পরে ও বলে, দেখো নেহা, আমার কাছে ভাতের অভাব থাকলেও তোমাকে ভালোবাসার কোনো অভাব থাকবে না। আমি ছোটোখাটো একটা চাকরি করি, আর আমি 40,000 থেকে 50,000 টাকা স্যালারি পাই। সেই টাকা দিয়ে আমাদের দুজনের সংসার বেশ ভালোভাবেই কেটে যাবে। পরে আমি ভাবলাম যে আমার স্বামীর তো কোটি কোটি টাকা ছিল, তারপরেও সে আমাকে সুখে রাখতে পারেনি, তারপরেও আমার জন্য একটু সময় বের করতে পারেনি। আর এই ছেলেটা মাত্র 40,000 থেকে 50,000 টাকা ইনকাম করে আমাকে কত কেয়ার করে, আমাকে কত ভালোবাসে, আমার কত যত্ন নেয়। ওকে বিয়ে করলে নিশ্চয়ই আমি সুখী হব। পরে আমি ওকে বিয়ে করে ফেলি। বিয়ে করার 15 থেকে 1 মাস বেশ ভালোই সুখে শান্তিতে সংসার করতেছিলাম। এরপরে ওই ছেলেটার আসল রূপ বের হয়ে যায়। ও আস্তে আস্তে আমাকে মারধর শুরু করে। ও প্রচুর নেশা পানি করে বাসায় ফিরতো, রাত 1টা 2টা, কোনো দিন 3টাও বেজে যেত। ও নেশাগ্রস্ত অবস্থায় বাসায় এসে আমার সাথে যা তা ব্যবহার করতো, ও আমার গায়ে হাত তুলতো। আপনি জানেন এমন কোনো রাত ছিল না, এমন কোনো দিন ছিল না যেই দিন ও আমার গায়ে হাত তুলেনি, যে রাতেও আমার গায়ে হাত তুলেনি। শুধু যে নেশা করতো বিষয়টা এইটাও না, ও শুধু নেশাতেই সীমাবদ্ধ ছিল না, ও শুধু নেশাতেই সীমাবদ্ধ ছিল না, ও অনেক মেয়েদের সাথে মেলামেশা করতো। আজকে এই মেয়ে তো কালকে ওই মেয়ে, পরশু আর একটা মেয়ে। আমার না এগুলো সহ্য হতো না। আমি ওকে যতই বোঝানোর চেষ্টা করতাম, দেখো আমার এগুলোতে কষ্ট হয়, তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করছো, তাহলে তুমি আমার সাথে এরকম কেন করতেছো? তুমি আমাকে রেখে কেন অন্য একটা মেয়ের সাথে সময় কাটাইতেছো? আমার মধ্যে কি কমতি আছে? ও তখনই আমার সাথে খারাপ ব্যবহার করতো, আমাকে মারধর করতো। ও আমাকে বলতো, তুই তো এখন পুরানো হয়ে গেছিস, তোরে আমার আর ভাল লাগে না, আমি বিভিন্ন মেয়েদের সাথে ঘোরাফেরা করি, এটা আমার ভাল লাগে। আরে আমি তো তোর স্বামীর টাকা পয়সার লোভে তোরে বিয়ে করছিলাম। বিশ্বাস করেন ভাই, আমি যখন ওরা ভালোবাসছি, ওরা তো এত কেয়ার দেখে আমি কখনো বুঝতে পারি নাই যে ও আমার সাথে এইভাবে ছলনা করবে, আমার সাথে এইভাবে বেইমানি করবে, আমাকে এতটা কষ্ট দিবে, আমি কখনোই ভাবি নাই। আস্তে আস্তে যখন ওর সব কুকীর্তি আমার সামনে ধরা পড়ে, যখন আমি বুঝতে পারি আসলে আমার স্বামীকে ছেড়ে এসে এই শয়তানটার পাল্লায় পড়ে আমি খুব বড় ভুল করে ফেলছি,
কিন্তু সেই সময় অনেকটা দেরি হয়ে যায়। আপনি জানেন, আমার স্বামী হয়তো আমাকে সময় দিতে পারে নাই। আমি ওর কাছে যখন সময় চাইছি তখন ও কাজের চাপে আমার সময় দিতে পারে নাই। কিন্তু বিশ্বাস করেন, ও আমাকে কখনো অযত্ন করে নাই, কখনো অসম্মান করে নাই, কখনো আমার গায়ে হাত তুলে নাই। যখন ও জানতে পারছে আমি অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়াইছি, অন্য একটা ছেলের সাথে চলে যাচ্ছি, তখন না শুধু আমার দিকে তাকায় ছিল, কোনো প্রশ্ন করে নাই, তখনও কোনো খারাপ ব্যবহার করে নাই, আমাকে অসম্মান করে নাই। হয়তো ওর জায়গায় যদি অন্য কোনো ছেলে থাকতো তখন আমার গায়ে হাত তুলতো, কিন্তু সে শুধু আমার দিকে তাকায় ছিল। আমি তখন বুঝতে পারছিলাম যে মানুষটা আমাকে ভালোবেসে ফেলছে, কিন্তু তখন আমি তার এই ভালোবাসাটা ধরতে পারি নাই। যে আমি ভাবছি আমি যাকে ভালোবাসি তার সাথে থাকলে হয়তো আমি আমার জীবনে সুখী হব, এইখানে আমি যে অভাবটা পাইছি সেইখানে সেই অভাবটা পূর্ণ হয়ে যাবে, সেইখানে আমি এই অভাবটা পাবো না, সে আমাকে ভালোবাসবে, আমাকে কেয়ার করবে। আপনি জানেন, আমি আমার স্বামীর কাছে যখন যত টাকা চাইছি সে সাথে সাথে আমাকে তত টাকা দিছে, কখনো প্রশ্ন করেনি আমি এত টাকা দিয়ে কি করব। আর এইদিকে যারা আমি এত ভালোবেসে, যারা এত বিশ্বাস করে সুখে থাকার আশায় বিয়ে করলাম, তার কাছে টাকা তো দূরের কথা, সে আমাকে 2 বেলা ভালো মতো খেতেও দেয়নি। ওরে আমি বাজার করতে বললেও ঠিক মতো বাজার করেনি। ওই যে সারাদিন নেশাপানির মধ্যে থাকছে আর মেয়েদের পিছনে ঘুরছে, আগে আমারে যেইভাবে পটাইছে আবার ট্রাই করে নতুন কোনো মানুষরা ওইভাবে ফাঁদে ফালাইতে পারে নাকি, ওইভাবে পটাইতে পারে নাকি। সারাদিন শুধু মেয়ে আর মদের নেশায় থাকে। এক পর্যায়ে আমি এগুলো সহ্য করতে না পেরে ওকে ডিভোর্স দেই। তারপর আমি ভাবছিলাম আমি এই জীবনটা আর রাখবো না। একটা মানুষ এত কষ্ট কিভাবে সহ্য করে, আমি কি খুঁজতে গিয়ে কি হারিয়ে ফেললাম। আমার না খুব কষ্ট হইতেছিল, প্রত্যেকটা মুহূর্তে আমার মনে হচ্ছে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, আমি হয়তো বা এখনই মারা যাব, আমি কোনো একটা কিছু করে ফেলবো। কিন্তু ঠিক সেই মুহূর্তেই আমার মনে পড়ে যায়, না না, আমি যতই কষ্ট করি না কেন আমি নিজের হাতে নিজের জীবন শেষ করার পরিকল্পনা কখনোই করব না। কারণ আল্লাহর দুনিয়াতে আত্মহত্যা হচ্ছে সবচাইতে নিকৃষ্টতম পাপ, যেই পাপের কোনোদিন কোনো ক্ষমা হয় না। তার জন্য নিজের মনের মধ্যে শত কষ্ট, শত বেদনা চাপা রেখেও এখনো বেঁচে আছি। আপনি জানেন, আমার মা বাবা বলছিল তুই এমনটা করিস না, কাবিরকে তুই ছাড়িস না, কিন্তু আমি আমার মায় বাপের কোনো কথা শুনি নাই। এখন আমি বুঝতে পারতেছি আসলে মা বাবা কোনোদিন কোনো সন্তানের খারাপ চায় না, মা বাবা সবসময় ভালোই চায়। আমার মা বাবা আমার ভালোর জন্য, আমার ভালোর কথা চিন্তা করেই কাবিরের সাথে আমার বিয়ে দিছিল, কিন্তু আমি এটা বুঝতে পারি নাই, আমি ভুল করে ফেলছি, আমি অনেক বড় ভুল করছি। দেখেন না আমার মনের মধ্যে যে এত কষ্ট, এত বেদনা, এই কথাগুলো বলার মতো না কোনো মানুষ পাই না। আপনি জানেন, আমি অনেক সময় মানুষ খুঁজি যে আসলে কার কাছে আমি এই মনের কষ্টের কথাগুলো একটু শেয়ার করতে পারবো, কারে একটু আমার মনের কষ্টের কথাগুলো বলবো, আমার মনটা একটু হালকা করব। কিন্তু আমার মনের কষ্ট শোনার মতো কোনো মানুষই খুঁজে পাই না। আজকে অনেক দিন পরে আপনার কাছে আমার মনের কষ্টের কথাগুলো বলতে পারলাম, আপনি নিজের থেকেই শুনতে চাইছেন, এখন আমার মনটা অনেক হালকা লাগতেছে। আচ্ছা, আপনারা তো অনেক কথাই বললাম, আসলে আমি অনেক বড় অন্যায় করছি, অনেক বড় ভুল করছি কাবিরের সাথে। আমার যদি ওর সাথে কখনো দেখা হয়ে যায়
আমি ওর হাতে পায়ে ধরে মাপ চাইবো, কিন্তু আমি এটা ভাবি আমি ওর সামনে কোন মুখটা নিয়ে দাঁড়াবো। আমি আমি ওর সামনে দাঁড়াতে পারবো না। আমি যে অন্যায় করছি ওরে ওরে ওর সংসারের মায়া ত্যাগ করে আমি ওর সংসার ছেড়ে চলে আসছি। আপনি জানেন, আমি যখন চলে আসবো ও পারেনি কান্না করতে। ওই যে ছেলে মানুষের বুক ফাটে তবু মুখ ফোটে না, কিন্তু আমি সেই দিন ওর কান্না দেখেছি, ওর চোখে আমার প্রতি ভালোবাসা দেখেছি, কিন্তু বুঝতে চাইনি। আমি ওর ভালোবাসা ওর কান্নার কোনো মূল্যায়ন করিনি। আসলে দেরি তো হলেও আমি এখন প্রত্যেক মুহূর্তে ফিল করি যে আসলে আমার জন্য কাবেরী ঠিক ছিল। ওই মানুষটা আমাকে খুব ভালোবাসতো, কিন্তু আমি তার ভালোবাসা বুঝতে পারতাম না। এখন আর কি করার বলেন? এখন তো আমার আর করার মতো কিছুই নেই। আরে কাবির, তুমি তুমি এইখানে? আমি আমি তুমি জানো, ওই দরজা খুলে আমি যখন তোমাকে দেখছি এই বাড়িতে তুমি কাজ করতেছো, আমি বিশ্বাস করে আমি কখনো মানতে পারিনি, আমি কখনো মানতেই পারিনি, আমি ভাবতেই পারিনি যে তুমি তুমি একটা বাড়িতে কাজের মেয়ে হিসেবে কাজ করবে। এই আমি কোনো কমতি রাখছিলাম তোমার, বলো? কোনো অযত্নে রাখছিলাম বলো? হ্যাঁ মানছি, আমি মানছি যে আমি তোমাকে তোমাকে সময় দিতে পারতাম না, তোমাকে নিয়ে ঘুরতে যেতে পারতাম না, তুমি যেটা চাইতে সেটা আমি পূরণ করতে পারতাম, কিন্তু আমি কি হাজবেন্ড হিসেবে খারাপ ছিলাম বলো? কখন তোমার কি অসম্মান করছি বলো? অসম্মান করছি? করি নাই কিন্তু। আর তুমি শেষে কি করলে? একটা ছেলের হাত ধরে আমাকে ছেড়ে চলে আসলে। হ্যাঁ তুমি জানো একটা পুরুষ কখনো তার নিজের জন্য বাঁচে না। একটা পুরুষ সবসময় তার ফ্যামিলি, তার সন্তান, তার ভবিষ্যৎ নিয়ে ভাবে, আর সেজন্য অবশ্যই দিন রাত পরিশ্রম করে। কারণ তুমি ভালো করে জানো পৃথিবীতে যার টাকা নাই তার কোনো দাম নাই, যার টাকা আছে তার সব জায়গায় সম্মান আছে। আর আমি সেই টাকার পিছনে ছুটছিলাম, যার জন্য তোমাকে আমি সময় দিতে পারিনি। আর তুমি সেই মধ্যে কি করলে? তুমি সেই সুযোগটাকে না বুঝে, সেই ব্যবস্থাটাকে না বুঝে তুমি অন্য একটা ছেলের হাত ধরে চলে গেলে। হ্যাঁ বলে চলে গেলে। বিশ্বাস করো, তুমি যেদিন আমাকে ডিভোর্স দিছিলে না, আমার বুকটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল, কিন্তু আমি কিচ্ছু বলতে পারছিলাম না। কারণ কি জানো? কারণ আমি ভাবছিলাম যে আমি যে মানুষটাকে এত ভালোবাসি, যে মানুষটার জন্য আমি দিনরাত পরিশ্রম করি, যে মানুষটার কথা ভেবে আমি দিনরাত অক্লান্ত পরিশ্রম করি, আর সেই মানুষটা আমাকে বুঝলো না। সামান্য তাকে সময় দিতে পারিনি, তার সঙ্গে ঘুরতে যেতে পারিনি বলে সে আমাকে ছেড়ে চলে গেল। হ্যাঁ কেমনে পারলে কাজটা করতে বলো তো? কেমনে পারলা? আমি স্বামী হিসেবে খারাপ ছিলাম? তোমার কিছু ত্রুটি রাখছিলাম বলো? ত্রুটি রাখছিলাম? যখন যা বলছো তখন তাই করছি, টাকা পয়সা যখন যা চাইছো আমি তোমাকে তখন তাই দিছি। কখনো জিজ্ঞাসা করি না যে এতগুলো টাকা কি করবা, এতগুলো টাকা কোন কাজে লাগাবা? জিজ্ঞাসা করছি বলো? করি নাই। আর সামান্য তোমাকে আমি সময় দিতে পারিনি, আর যার জন্য তুমি আমাকে ছেড়ে চলে গেছো। আর তুমি তো একটা ভাবতে পারতে তাই না, যে আমি তোমাকে সময় কেন দিতে পারি না? আমি আমার সন্তানের কথা চিন্তা করি, আমি আমার ভবিষ্যতের কথা চিন্তা করি, যে আজ বাদে কালকে আমাদের ঘরে সন্তান আসবে। এখন আমরা দুজন আছি, কিন্তু কয়েকদিন পরে আমাদের ঘরে আরেকটা মেহমান আসবে, তাদের জন্য কিছু করতে হবে না বলো? আর প্রত্যেকটা বাবা মা না তার সন্তান, তার ভবিষ্যতের কথা নিয়ে ভাবে। প্রত্যেকটা পুরুষ এটা ভাবে, যার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে। আর তুমি সেই সুযোগে কি করলে? তুমি তুমি আমাকে ছেড়ে চলে গেলে। ওকে ফাইন, তুমি চলে গেছো, ভালোই করছো, তোমার তো ভালো থাকার কথা তাই না? কিন্তু আজকে আমি এই বাসায় আসার পরে যেটা দেখলাম, দেখে তুমি অবাক হয়ে গেলাম। যে মানুষটার বাসায় সবসময় 2-3 কাজের লোক থাকতো, রান্নাঘরও যেত না, রান্নাঘর কি জিনিস সেটা চিনতো না, আজকে সেই মানুষটা একটা বাসায় এত নোংরা একটা শাড়ি পরে কাজের মেয়ে হিসেবে কাজ করতেছে। এটা দেখে না সত্যি আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। যাই হোক, আল্লাহ না ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। নিয়ে আমি চলে যাচ্ছি, কিন্তু যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যাই। তুমি না রূপা খুঁজতে গিয়ে সোনাকে হারিয়ে ফেলেছো। যাই হোক, ভালো থাকো, আর কিছু বলতে চাই না, আজ আসি। কাবির, তুমি আমার সাথে প্লিজ এমন করো না। আমি অনেক বড় ভুল করে ফেলছি, আমি অনেক অন্যায় করে ফেলছি। আমি জানি আমি যে ভুলটা করছি সেটা ক্ষমার অযোগ্য। এই ভুলের কোনো ক্ষমা হয় না। তোমার জায়গায় অন্য কেউ থাকলেও হয়তো ক্ষমা করতো না, কিন্তু বিশ্বাস করো আমি না তোমার সাথে থাকতে চাই, আমি তোমার সাথে সংসার করতে চাই। শোনো,
তুমি চাইলেও না আমি তোমার সঙ্গে থাকতে চাই না, আর তোমার মতো মেয়েদের ক্ষমা করা কখনোই ঠিক না। তোমাকে তুমি আজকে ক্ষমা করি, তুমি যে নেক্সট আবার এই ভুল করবে না তার কোনো গ্যারান্টি নেই। সো আর না। প্লিজ। কাবির, দাঁড়াও। আসলে কাবির, আমি আড়ালে দাঁড়িয়ে সব কিছু শুনেছি। আসলে নেহা আমার বাসায় অনেক দিন ধরে আছে। আমি কখনো জানতেও পারিনি যে এ তোমার ওয়াইফ, মানে আমাদের ভাবি। আসলে যাই হোক, মানুষ ভুল করে। আর আমি যদি কখনো জানতাম যে এ তোমার স্ত্রী, তাহলে কখনোই আমার বাড়িতে এই চাকরানির, মানে যেটা বলে কাজের মেয়ে অবস্থা রাখতাম না। যাই হোক, তুমি তো নেহার কথা সব শুনলে। মানুষ ভুল করবেই, আর ক্ষমা করে দেওয়া হচ্ছে মহত্বের লক্ষণ। আশা করি তুমি নেহাকে ক্ষমা করে দিবে। মনে করো যে আমার ছোট বোন। ঠিক আছে ভাইয়া, আপনি যেহেতু এত করে বলছেন, ওকে না হয় ক্ষমা করেই দিলাম। কিন্তু একটা কথা কি জানেন ভাই, আমি কিন্তু কোনো অপরাধ করছিলাম না, কোনো অন্যায় করছিলাম না। তবে আপনি তাকে আরেকবার বলে দেন যে সে যে ভুলটা করেছে এরকম ভুল যেন আর কখনোই না করে। কারণ ভাই আপনি বোঝেন, আজকে না হয় আমরা দুদিন পরে যখন আমাদের সন্তান হবে, ও তখন যদি একই কাজ করে, তখন আমার সন্তানের কী হবে, আমার কী হবে? আপনি তাকে ভালো করে বুঝিয়ে দেন এই কথাটা। নেহা, তোমাকে বলছি, বোন, আসলেই সুযোগ কিন্তু সব সময় আসে না। তুমি যে ভুল করেছো, আমি আড়ালে দাঁড়িয়ে যা শুনলাম, ভুলটা তোমার ছিল, ওর কোনো ভুল ছিল না। যাই হোক, আশা করি তোমার ভুল বুঝতে পেরেছো এবং আগামী দিনগুলোতে এই ভুল আর কখনোই করবে না। আমি আমার ভুলগুলো খুব ভালোভাবেই বুঝতে পারছি। আমি আর কোনো দিন এই ধরনের ভুল করবো না। আমি যে পাপ করছিলাম, সেই পাপের শাস্তি আমি খুব ভালোভাবেই পাইছি। ওই যে একটা কথা আছে না, আল্লাহ ছাড় দেয়, কখনো কাউকে ছাইড়ে দেয় না। আমি আমার পাপের শাস্তি পাইছি। জীবন আর কোনোদিন তোমার সাথে বেইমানি করার কথা কিংবা তোমার সংসার থেকে চলে আসার কথা কোনোদিন ভাববো না। এখন থেকে তুমি আমাকে যতটুকু পারো সময় দিও, আর না হলে তুমি অফিসেই থেকো। আমি কখনো তোমাকে কিছু বলবো না। তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করবা। কখনো কোনো কাজে তোমাকে জোর জবরদস্তি করবো না। তুমি শুধু আমাকে মাফ করে দাও। কাবিল, তোমাকে বলছি, তোমারও কিন্তু ভুল আছে। দেখো, একটা মেয়ে যখন বাপের বাড়ি থেকে স্বামীর সংসারে আসে, সে কিন্তু শুধু খাবারের জন্য আসে না। আর এই খাবারটা তো বাপের বাড়িতেও খেতে পারে। এখানে একটু সুখের জন্য, একটু শান্তির জন্য, একজন প্রিয় মানুষের সাথে সঙ্গ দেওয়ার জন্যই কিন্তু মেয়েদের বিয়ে দেওয়া হয়। তুমি টাকার পিছনে ঘুরেছো, টাকার পিছনে ছুটেছো, কিন্তু তোমার একবার ভাবা দরকার ছিল যে আমি যে মেয়েটাকে বিয়ে করেছি, সেই মেয়েটাকে আমার সময় দিতে হবে। আসলে আমরা এই ভুলগুলো না অনেকে করে থাকি। টাকার পিছনে ছুটতে ছুটতে আমাদের সংসার যে একটা রয়েছে, আমাদের যে পরিবার আছে, সেটা আমরা ভুলে যাই। আশা করি তোমার এই ভুলটাও তুমি বুঝতে পেরেছো। জি ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। আর তোমাকে বলছি নিয়ে, আজকের পর থেকে হ্যাঁ ঠিক আমি টাকার পিছনে ছুটবো, আমি নিয়মিত অফিসও করবো, কিন্তু তার মাঝেও সময় বের করে আমি তোমাকে সময় দেবো, তোমার সঙ্গে সঙ্গ দিব। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। না না, ভুল তো আমি করছি, দোষ তো আমার। তুমি কেন আমার কাছে মাপ চাইতেছো? তুমি আমার কাছে মাপ চাও না। তুমি যেটা করছো সেটা আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করেই করছো। তুমি কোনো ভুল করনি, ঠিক আছে? তোমার যদি মনে হয় আমাকে একটু সময় দেওয়া প্রয়োজন, তাহলে তুমি সময় দিও। আর যদি মনে হয় না আমাকে সময় দেওয়ার কোনো দরকার নেই, তাহলে তুমি দিও না। আমি কখনো তোমার কাছে কোনো কিছুই চাইবো না, এমনকি সময়ও না। আমি শুধু তোমার সাথে সংসার করতে চাই, আমি আমার সংসারে ফিরে যেতে চাই, আর কিছু না। আহা, অনেক কথা বলেছো, এবার যাও,
একটু ভালো মন্দ রান্না করো, আজকে সবাই একসাথে খাই, তারপরে তোমরা যেখানে খুশি সেখানে যাও। যাও তো, এই বসো, তোমার সাথে কথা আছে। হ্যাঁ, তোমরা বসে গল্প করো, আমি তোমাদের জন্য খাবার রান্না করি। আরে হ্যাঁ, ওর সাথে জরুরি কথা আছে তো আমার। সাথে হলো তোমার বিজনেস পার্টনার, শোনো, নতুন প্রজেক্ট নিয়ে কথা বলছি।